সবুজে ঘেরা আদিলাবাদ জঙ্গল। এবার একদিন জঙ্গলে শিকার করতে আসে ব্রিটিশ জেনারেল স্কট এবং তার স্ত্রী ইডেন। জঙ্গলে বাসকারী গোন্ড উপজাতির মেয়ে মল্লির গানে মুগ্ধ হয়ে এই ব্রিটিশ দম্পতি মল্লিকে জোর করে প্যালেসে তুলে নিয়ে যায়। এই মেয়েকে উদ্ধার করতে উপজাতি সর্দার ভীম যখন প্ল্যান কষতে শুরু করে, ঠিক সেই সময় সেই প্ল্যান নির্মূল করতে এগিয়ে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কাজ করা ভারতীয় স্পেশাল অফিসার রাম। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা শত্রুতা কোন পর্যায়ে নিয়ে যাবে রাম এবং ভীমের সম্পর্ক, সেটাই জানবো আজকের এই অসাধারণ মুভিতে। তাহলে চলো দেরি না করে আজকের মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো কাহিনী শুরু হয় স্বাধীনতার পূর্বে 1920 সালের একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে। শুরুতেই আমরা দেখি ব্রিটিশ জেনারেল স্কট এবং তার স্ত্রী ইডেন একটি জঙ্গলে শিকার করতে এসেছে। মল্লি নামের একটি ছোট্ট বাচ্চা মেয়ে ইডেনের হাতে সুন্দর একটি নকশা এঁকে দেয়। মল্লি ছিল এই জঙ্গলে বসবাসকারী গোন্ড আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। মল্লির হাতের কাজ যেমন ছিল সুন্দর, তেমনই তার গলার সুর ছিল প্রশংসনীয়। হাতের নকশা তুলতে তুলতে মল্লি তার গলায় একটি সুন্দর গান ধরে। মল্লির প্রতিভা দেখে লেডি স্কট অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে জেনারেল স্কট শিকার শেষে ইডেনের কাছে ফিরে আসে। তখন ইডেন তার হাতের ট্যাটু স্বামীকে দেখিয়ে বলে যে সে মল্লিকে তার সাথে মহলে নিয়ে যেতে চায়। প্রিয় স্ত্রীর আবদার রাখতে স্কট ইশারা করলে তার ম্যানেজার মল্লির মায়ের সামনে হতচ্ছেদার ছলে দুটি কয়েন ছুঁড়ে মারে। মল্লির বাবা মা ভাবে হয়তো তাদের মেয়ের প্রতিভায় মুগ্ধ হয়ে ওনারা মল্লিকে পুরস্কার দিচ্ছে, কিন্তু ওরা যখন দেখে লেডি স্কট মল্লিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এবার গিয়ে তারা বুঝতে পারে ইংরেজ দম্পতি ওই কয়েনের বিনিময়ে মল্লিকে দাসী বানিয়ে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। মল্লির মা ইডেনের গাড়ির পিছনে ছুটতে শুরু করে। মা লেডি স্কটের কাছে হাত জোর করে মিনতি করে যে তিনি যেন তার মেয়েকে ছেড়ে দেয়। ইডেনের ইশারায় তাদের এক সৈনিক মল্লির মাকে গুলি করে মারতে যায়। তখনই স্কট উত্তেজিত হয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে, এই একটি গুলির মূল্য ওই ছোট উপজাতির জীবনের থেকে অনেক গুণ বেশি, আর তুমি কিনা একে মারার জন্য গুলি খরচ করছো। তখন সেই সৈনিক একটি কাঠের দণ্ড দিয়ে মল্লির মায়ের মাথায় আঘাত করে। মল্লির মা সেখানেই লুটিয়ে পড়ে এবং এই সুযোগে তারা মল্লিকে তাদের সাথে নিয়ে চলে যায়। মল্লি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের দিকে। না তার মধ্যে প্রতিরোধ করার মতো কোনো শক্তি ছিল, আর না ছিল বলার মতো কোনো ভাষা। দৃশ্য সেখানেই ব্ল্যাক আউট হয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি অনেক মানুষ ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা লালা লাজপত রায়কে ব্রিটিশ সরকার অ্যারেস্ট করেছে। একসাথে এতজন মানুষকে সামাল দিতে গিয়ে গুটি কয়েক ইংরেজ সৈনিকের অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানেই আমরা মুভির অন্যতম ক্যারেক্টার রামারাজুকে দেখতে পাই। রাম ইন্ডিয়ান হলেও সে ব্রিটিশ পুলিশের একজন অফিসার, আর সে তার দায়িত্বের প্রতি এবং কাজের প্রতি অনেক বেশি নিষ্ঠাবান ছিল। ব্রিটিশরা এই আন্দোলনের মুখ্য লিডারকে ধরতে রামকেই নির্দেশ দেয়। একটি বিক্ষুব্ধ জনতা যার মাঝে যাওয়া মানে ক্ষিপ্ত বাঘের মুখে যাওয়ার সমান ছিল। রাম নিডর হয়ে সেই ভিড়ের মধ্যে চলে যায় এবং আন্দোলনের মুখ্য লিডারকে খুঁজতে শুরু করে। রাম তাদের প্রত্যেকের মাঝ থেকে সেই লিডারকে টেনে ব্রিটিশ কলোনির মধ্যে নিয়ে আসে। এই দুঃসাহসিক কাজে সে খুব খারাপভাবে আহত হয়ে যায়। আসলে এই সবই ছিল ব্রিটিশদের চাল। ভারতীয় সৈনিকের হাতে ভারতীয়দের মার খেতে দেখে তারা আলাদাই একটা আনন্দ লাভ করত। এদিকে আমরা দেখি এই কাজের জন্য ব্রিটিশ অফিসার রামকে সম্মানিত করার পরিবর্তে ইংরেজ সৈনিকদের সম্মানিত করে। এতে রাম খুবই ক্ষিপ্ত হয়, তবে সে তার রাগ এবং অপমান সামলে রেখে ধীর স্থির হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। কাহিনী পরিবর্তিত হয়ে আমাদের হায়দ্রাবাদের নবাবকে দেখানো হয়, যিনি বর্তমানে স্কটের সাথে দেখা করতে এসেছিলেন। আসলে নবাব এসেছিল মল্লিকে ফিরিয়ে নিয়ে যাবার প্রস্তাব নিয়ে। স্কট না থাকায় তার ম্যানেজারের সাথেই নবাবকে দেখা করতে হয়। নবাব খুব সমীহ সুরে বলে, আপনারা যে উপজাতির মেয়েকে তুলে এনেছেন তাকে ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নবাব ভেঙ্কটেশ্বর আরও বলেন, ওরা হলো
গোন্ড উপজাতি। ওরা একসাথে দল বেঁধে থাকতে পছন্দ করে। এমনিতে ওরা খুব সহজ সরল, কিন্তু ওদের কোনো একজনের ওপরে বিপদ আসলে বাকি সবাই পাগল হয়ে যায়। আর ওদের রক্ষা করার জন্য একজন সর্দার আছে যে তার জীবনের বিনিময়ে হলেও তার দলের লোকেদের রক্ষা করে। ভেঙ্কট এটাও জানায় যে ওদের সর্দার কিন্তু মেয়েটাকে বাঁচানোর জন্য দিল্লিতে চলে এসেছে। মেয়েটিকে খুঁজে বের করতে প্রয়োজন পড়লে সে পাহাড় পর্বত এক করে দেবে। মেয়েটি যদি কোনো বাঘের মুখের সামনেও পড়ে যায় তবে সর্দার বাঘের চামড়া তুলে নিয়ে হলেও তাকে বাঁচাবে। আর সেই সর্দারের নাম ভীম। এবার পরবর্তী দৃশ্যে আমরা ভীমকে দেখি। এই মুহূর্তে ভীম তার সঙ্গীদের নিয়ে বাঘ শিকার করছিল। আর এই দৃশ্যে বাঘের সাথে ভীমের একটি অসাধারণ লড়াই দেখা যায়। আসলে ভীম এই জঙ্গলের এক ক্ষুধার্ত বাঘকে নিজের বশে আনতে চাইছিল। আর এক পর্যায়ে অনেক সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সাহায্যে ভীম সেই বাঘটিকে কাবু করতে সক্ষম হয়। এই পর্যায়ে আমরা বুঝতে পারি নবাব ভেঙ্কটেশ্বর ইংরেজদের কাছে ভীমের দুঃসাহসিকতার যেটুকু বর্ণনা দিয়েছিল, ভীম তার থেকেও অনেক বেশি সাহসী। এক পর্যায়ে ভীম বাঘটিকে সস্নেহে চুম্বন করে এবং বলে, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করছি। যাই হোক, আমরা দেখি মল্লিকে উদ্ধার করার জন্য ভীম বিগত 6 মাস ধরে ছদ্মবেশে দিল্লিতে আছে। বর্তমানে সে দিল্লিতে মুসলমানের রূপ নিয়ে একটি মেকানিকের দোকানে কাজ করে এবং ভীম নিজেকে আফতার নামে সকলের কাছে পরিচয় দেয়। এবার এরই মধ্যে স্কটের এক সৈনিক তার বাইক নিয়ে ভীমের কাছে আসে। সে ভীমের কাছে তার বাইক রিপেয়ার করতে দিয়েছিল, কিন্তু আবারও তার বাইকে প্রবলেম দেখা দিলে সে ভীমের কাছে নিয়ে আসে। ভীম একটা ছোট্ট উপায়ে গাড়িটাকে মুহূর্তের মধ্যে স্টার্ট করে দেয়। এই ছোট্ট কাজটা রবার্ট করতে পারেনি দেখে তার বোকামির ওপরে তার গার্লফ্রেন্ড হাসতে শুরু করে দেয়, যে কারণে রবার্ট খুব অপমানিত হয় এবং সে নিজের অপমান লুকানোর জন্য ভীমকে মারতে শুরু করে। কিন্তু ভীম এই ক্ষেত্রে ভুল করেও তার শক্তির প্রদর্শন করে না এবং চুপচাপ মার খেয়ে যায়, কারণ সে চায় না তার আসল রূপ সম্পর্কে কেউ অবগত হোক। তার আসল পরিচয় জেনে গেলে তারই কাছের মানুষগুলো বিপদে পড়ে যাবে। যাই হোক, কাহিনীর পরবর্তীতে আমরা দেখি এডওয়ার্ড একটি বৈঠক বসায়, যে বৈঠক ছিল প্রধানত ভীমকে খুঁজে বের করার উদ্দেশ্য নিয়ে। এডওয়ার্ড বলে, আমরা জানতে পেরেছি সেই ব্যক্তি অসীম বুদ্ধিমান এবং শক্তিশালী, আর ওই ব্যক্তি আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। আর ব্যাপারটা যেহেতু গভর্নরকে কেন্দ্র করে, তাই আমাদের কিছু করা উচিত। ভীমের ব্যাপারটা সবটা শোনার পরে কিছু অফিসার বলে, এটা তো অসম্ভব কাজ। তখন লেডি স্কট ঘোষণা করেন, এই ডিপার্টমেন্টের যে ব্যক্তি ভীমকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সবাই যখন হাল ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই রাম পিছন থেকে বলে ওঠে, আপনি তাকে জীবিত চান না মৃত? লেডি স্কট বলেন, তুমি যদি তাকে জীবিত অবস্থায় ধরে আনতে পারো তবে তোমাকে স্পেশাল অফিসারের প্রমোশন দেওয়া হবে। রাম এই ডিপার্টমেন্টে অনেক সাহসিকতার পরিচয় দিয়ে থাকলেও আজ অবধি তাকে বাদ দিয়ে ইংরেজরা কোনো ইংলিশ সৈনিককেই সম্মানিত করেছে। তাই এবার যখন লেডি স্কট নিজের মুখে যোগ্য ব্যক্তিকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেন, রাম স্থির করে নেয় যে সেই ভীমকে ধরবে, তাও আবার জীবিত অবস্থায়। রাম এবার ভীমকে ধরার জন্য প্ল্যান বানাতে শুরু করে। রাম বলে, ভীমকে ধরার জন্য পুরো দিল্লি ঘোরার প্রয়োজন পড়বে না। যেহেতু ভীম যে জিনিসের সন্ধান করছে এবং যে জিনিস খোঁজার জন্য দিল্লিতে এসেছে, সেই জিনিস অর্থাৎ বাচ্চাটি স্কটের মহলে আছে, তাই আমার বিশ্বাস ভীম স্কটের মহলের আশেপাশেই কোথাও আছে। রাম বলে, অপরাধীকে ধরতে হলে অপরাধীর মতোই মন নিয়ে কাজ করতে হবে। রাম তার কাকাকে সরকারের বিরুদ্ধে কাজ করা সমস্ত বিপ্লবীদের বিষয়ে নিখুঁতভাবে খোঁজ নিতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি কিছু উপজাতি স্কটের বাড়িতে কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করতে থাকে। আর এখানে মল্লির বাবাও উপস্থিত ছিল। সৈনিকরা প্রত্যেক আদিবাসীর আইডেন্টিটি চেক করে তবে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল। মল্লির বাবার কাছে কোনো আইডি কার্ড না থাকায় ব্রিটিশ সৈনিকরা তাকে বেধড়ক মারতে শুরু করে। তখনই স্কটের ভাইঝি জেনিফার এসে মল্লির বাবাকে বাঁচিয়ে নেয়। জেনির এমন নরম ব্যবহারে মুগ্ধ হয়ে যায় ভীম, আর প্রথম দেখাতেই সে জেনির প্রেমে পড়ে যায়। অন্যদিকে রাম একটি বিপ্লবী দলের ডেরায় ঢুকে স্কটকে প্রাণে মারার কথা বলে। তার প্ল্যানটা খুবই তীক্ষ্ণ ছিল, অর্থাৎ স্কটকে মারার ইচ্ছা প্রকাশে এখানে যে ব্যক্তি বেশি উৎসাহ দেখাবে সেই হলো ভীম। আর এরই মধ্যে ভীমের বন্ধু লাচ্ছু এই কথা শুনে রামকে জিজ্ঞাসা করে, সত্যি সত্যিই কি স্কটকে মারা সম্ভব? রাম লাচ্ছুর পুরো পরিচয় জানতে চায়। লাচ্ছু বলে, আসলে স্কট আমাদের সাথে অনেক অন্যায় করেছে। আমি এবং আমার ভাই তাকে মারার জন্যই ছদ্মবেশে দিল্লিতে এসেছি। ব্যাস,
রাম তার শিকারের কাছে পৌঁছে যায়। কুটিল হেসে রাম বলে, চলো তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো, একসাথে বসে স্কটের মৃত্যুর ফাঁদ তৈরি করব। এই কথা শুনে লাচ্চু যেন আরও বেশি উৎসাহী হয়ে যায় এবং রামকে নিয়ে ভীমের উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে রাস্তার কিছু পুলিশ চেকিংয়ের জন্য দাঁড়িয়ে থাকে, আর এখানে পুলিশটি রামের আই কার্ড দেখে তাকে স্যালিউট করে। আবার কি, লাচ্চুর আর বুঝতে বাকি থাকে না যে সে কোন ফাঁদে পা দিয়ে ফেলেছে। লাচ্চু পরিষ্কার বুঝে যায় যে রাম আসলে ব্রিটিশ পুলিশের অনেক বড় অফিসার। তখন লাচ্চু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাম ও লাচ্চুর পিছনে পিছনে যায়, কিন্তু লাচ্চু চালাকির সাথে একটি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে রাম তাকে আর খুঁজে পায় না। এবার লাচ্চু ভীমের কাছে গিয়ে তাকে সবটা জানায়। তখন ভীম লাচ্চুকে বলে, কিছুদিন তুমি লুকিয়ে থাকো আর সময় সুযোগ বুঝে তবে বেরিয়ে এসো। কাহিনীর পরবর্তীতে আমরা ভীমকে একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে একটি বাচ্চা তার কাছে এলে সেই ছেলেটিকে তার জন্য নদী থেকে মাছ ধরে আনতে পাঠায়। ছেলেটি নৌকো নিয়ে মাঝ নদীতে গেলে তখনই ব্রিজের ওপরে একটি তেলবাহী ট্রেনে আগুন ধরে যায়। ছেলেটি নৌকো নিয়ে মাঝ নদীতে গেলে তখনই ব্রিজের ওপরে একটি তেলবাহী ট্রেনে আগুন ধরে যায় এবং ট্রেনের বগি ব্রিজ ভেঙে নদীতে পড়তে শুরু করে, যে কারণে বাচ্চাটির জীবন মৃত্যুর মুখে পড়ে যায়। সেই সময় আমরা ব্রিজের উপরে রামকে এবং ব্রিজের নিচে ভীমকে দাঁড়িয়ে থাকতে দেখি। সকলের মধ্যে এই দুইজন ছেলেটিকে বাঁচাবার চেষ্টা করছিল। তখন রাম ইশারায় ভীমকে ব্রিজের উপরে ডাকে, আর এখানেই প্রথমবারের মতো রাম এবং ভীম মুখোমুখি হয়। এই দৃশ্য ছিল খুবই উত্তেজনামূলক, কারণ রাম নিজেও অজ্ঞাত ছিল যে এখন তার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হলো স্কটের শত্রু, যাকে জীবিত ধরার পণ নিয়েছে সে। রাম এবং ভীম একটি দড়ি দিয়ে নিজেদের কোমর শক্ত করে বেঁধে ব্রিজের দুই দিক থেকে লাফ দেয়, আর দুইজনে মিলে জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। আর এই পর্যায়ে তারা নিজেদের হাত শক্ত করে ধরে ঝুলন্ত অবস্থায় নিজেদের পরিচয় দেয়। ভীম নিজের পরিচয় লুকাতে আবতার বলে পরিচয় দেয়, অন্যদিকে রামও তার পুলিশের পরিচয় গোপন রাখে। আর এই মুহূর্ত থেকেই রামের সাথে ভীমের এক সুন্দর বন্ধুত্ব শুরু হয়ে যায়। আর রাম একসময় ভীমের পরিবারের সাথেও খুব খোলামেলা হয়ে যায়। নিখাত বন্ধুত্বের একটা আলাদা স্বাদ উপভোগ করতে শুরু করে রাম। ভীম ও রামের সঙ্গ খুবই পছন্দ করত। ভীমকে দেখে রামের তার ভাইয়ের কথা মনে পড়ে যায়, যে কারণে তাদের মধ্যে একটি আত্মার সম্পর্কও তৈরি হয়। রাম এবং ভীম দুইজনেই একে অপরের বন্ধুত্ব উপভোগ করলেও নিজেদের লক্ষ্যের কথা গোপন রাখে। অজ্ঞাত রাম এই বিষয়টা টেরই পায় না যে সে যে উপজাতির সর্দারকে খুঁজে বেড়াচ্ছে সে আসলে তার প্রিয় বন্ধু আবতার ওরফে ভীম। অন্যদিকে রাম যেহেতু লাচ্ছুর চেহারা দেখে ফেলেছিল, তাই সে লাচ্ছুর একটা স্কেচ বানিয়ে ফেলে এবং সেই স্কেচ নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে এই ছেলেটির পরিচয় জানতে চায়, কিন্তু কেউ লাচ্ছুর সন্ধান দিতে পারে না। ভীম দীর্ঘ সময় ধরে একটি ছবি নিয়ে রামকে ঘুরতে দেখেছিল। কৌতূহলবশত সে এবার রামকে জিজ্ঞাসা করে, তোমার হাতে যার ছবি তার কি হয়েছে? রাম বলে, এই ব্যক্তি নিখোঁজ আর আমি তাকে খোঁজার চেষ্টা করছি। ভীম বলে, তুমি সবাইকে দেখিয়েছো, আমাকেও একবার দেখাও, আমি যদি দেখে থাকি তাহলে তার পরিচয় দিতে পারবো। রাম ভীমকে সেই ছবিটা দেখাতেই যাবে, এমন সময় ছবিটা কাদার মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়, আর আবারও দুইজনের আসল পরিচয় পাওয়া থেকে পিছিয়ে পড়ে। এবার তখনই সেই রাস্তা দিয়ে জেনিফার যাচ্ছিল। জেনিকে দেখে ভীম মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তখন রাম বুঝতে পারে যে ভীম জেনিকে পছন্দ করে। সে ভীমকে জেনির সাথে কথা বলতে বললে ভীম বুঝতে পারে না যে সে কীভাবে জেনির সাথে কথা শুরু করবে। ক্যালাস বন্ধুকে প্রেম করিয়ে দেওয়ার জন্য রাম কয়েকটা পেরেক হাতে তুলে নেয় এবং সেগুলো জেনির রাস্তায় ছড়িয়ে দেয়। এতে করে জেনির গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তখন রাম জেনিকে বলে, আপনি ভীমের কাছে লিফট নিতে পারেন। জেনিও দুইবার না ভেবে ভীমের গাড়িতে উঠে পড়ে। জেনি ভীমের সাথে মার্কেটে যায় এবং বিপত্তি বাঁধে ভাষাতে। জেনি হিন্দি বুঝতো না, আর অন্যদিকে ভীম ইংরেজি জানতো না, যে কারণে জেনি আসলে কি কিনতে চাইছে বা কি বলতে চাইছে ভীম কিছুই বুঝে উঠতে পারে না। তবে বলে না, হৃদয়ের মিল থাকলে ভাষা নিমিত্ত মাত্র। তারা ইশারায় একে অপরের অনেক কথা বুঝে ফেলেছিল। ভীম জেনিকে মেম সাহেব বলে সম্বোধন করলে জেনি তাকে বলে, মেম সাহেব নয়, শুধুমাত্র জেনি বলে রাখো। এবার জেনি ছোট বাচ্চার কয়েকটা জামাকাপড় দেখতে শুরু করে। ভীম অবাক হয় এবং বলে, জেনি, এই জামাকাপড় আপনার ফিট হবে না। জেনি হেসে বলে, এটা আমার জন্য নয়, আমাদের বাড়িতে মল্লি নামের একটি মেয়ে আছে, এটা আমি তার জন্য কিনছি। মল্লির নাম শুনে ভীমের মনের মধ্যে ঝড় শুরু হয়ে যায়। ইংরেজি ভালো না বুঝলেও সে এটা বুঝতে পারে যে মল্লি স্কোয়াটের বাড়িতেই আছে।
সে দ্রুত মল্লির জন্য একটি চুড়ি বানিয়ে জেনিকে দিয়ে দেয়। এই চুড়ি গোন্ড উপজাতির মধ্যে খুবই প্রচলিত ছিল। এবার ততক্ষণে জেনিকে নেওয়ার জন্য বাজারে গাড়ি চলে আসে। তখন জেনি ভীমকে প্যালেসের একটি পার্টিতে ইনভাইট করে আর ভীমের কাছ থেকে বিদায় নিয়ে প্যালেসে চলে যায়। কাহিনী পরিবর্তিত হয়। প্যালেসে গিয়ে আমরা দেখি জেনি মল্লিকে জামাটা দেয়। এতে মল্লি খুব একটা খুশি হয় না, কিন্তু যখন জেনি মল্লিকে ভীমের তৈরি করা সেই চুড়িটা দেয়, তার সম্প্রদায়ের চিহ্ন দেখে মল্লি খুব খুশি হয়ে গিয়ে জেনিকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পারে যে ভীম তাকে উদ্ধার করার জন্য চলে এসেছে। এদিকে ভীম বাড়ি ফিরে গিয়ে রামকে বলে যে আজ সে জেনির সাথে অনেক কথা বলেছে, আর সে রামকে জেনির দেওয়া ইনভিটেশন কার্ড দেয়। তখন রাম সেই কার্ড দেখে বলে, ভাই পার্টি তো আজকেই। রাম রেডি হয়ে ভীমকে পার্টিতে যেতে বলে, কিন্তু ভীম একা যাওয়ার সাহস পায় না, তাই সে রামকেও তার সাথে যেতে বলে। এরপরে রাম ভীমকে কোট প্যান্ট পরিয়ে একেবারে জেন্টলম্যান সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। ভীমকে এই রূপে দেখে জেনি তো পুরোই অবাক। এক পর্যায়ে জেনি ভীমের সাথে ডান্স করতে শুরু করে। এটা দেখে জেনির এক বন্ধু, যে কিনা জেনিকে খুব পছন্দ করত, সে খুবই জেলাস ফিল করে, কারণ সে জেনিকে ভালোবাসত। এক নাচের মধ্যে সেই ব্যক্তি ভীমের পায়ে পা লাগিয়ে তাকে ফেলে দেয়, আর এটাই প্রমাণ করার চেষ্টা করে যে ভীম আসলে নাচতে জানে না। এরপরে সে ভীমকে অপমান করার জন্য কিছু ডান্স স্টেপ দেখিয়ে ভীমকেও সেটা ট্রাই করতে বলে। সবাই মিলে ভীমকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। এটা দেখে রাম অনেক রেগে যায় আর বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। তখন ভীম এবং রাম ইন্ডিয়ান স্টাইলে একটি ধামাকাদার নাচ নেচে সেখানে উপস্থিত সবাইকেও নাচিয়ে ছাড়ে। প্রত্যেকেই ভীম এবং রামের পায়ের সাথে পা মেলায়। এক পর্যায়ে নাচতে নাচতে সবাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু ভীম এবং রাম নিজেদের নাচ জারি রাখে। এখন শেষ অবধি কে টিকে থাকবে এটাই দেখার বিষয় ছিল। জেনি এটাই প্রে করছিল যেন ভীম জিতে যায়, তাই রাম নিজে হেরে গিয়ে তার বন্ধুকে জিতিয়ে দেয়। জেনি তো মহা খুশি হয়ে যায়। এবার দীর্ঘ সময় ধরে নাচার জন্য ভীম আর হাঁটতেই পাচ্ছিল না, তাই সে রামের পিঠে চেপে বাড়ি যাচ্ছিল। তখনই জেনি তার গাড়ি নিয়ে তাদের সামনে আসে। রাম জেনিকে বলে সে যেন ভীমকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি ফিরে যাওয়ার আগে জেনি ভীমকে তার প্যালেসে নিয়ে গিয়ে কফি খাওয়ার আবদার করে। প্যালেসে যাওয়ার কথা শুনে ভীম দ্রুত রাজি হয়ে যায়। আসলে যখন থেকেই সে জানতে পেরেছে মল্লি প্যালেসের ভিতরে আছে, সে মনে প্রাণে একটা সুযোগ খুঁজছিল যাতে সে একবারের জন্য হলেও মল্লির সাথে দেখা করতে পারে। জেনে যখন ভীমকে নিয়ে যাচ্ছিল, রামের নজর যায় তার গাড়ির পিছনে থাকা একটি পেন্টের ওপরে। রামের মনে পড়ে এমনই পেন্ট সে লাচ্চুর হাতেও দেখেছিল, অর্থাৎ লাচ্চু পেশায় একজন পেন্টার। রাম তার কাকার সহযোগিতায় খোঁজ লাগিয়ে লাচ্চু যে দোকানে কাজ করত সেখানে গিয়ে পৌঁছায়। পুলিশকে দেখেই লাচ্চু সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে সে বেশি দূর যেতে পারে না, তার আগেই রাম তাকে ধরে ফেলে। অন্যদিকে ভীমকে নিয়ে প্যালেসে যাওয়ার সময় রবার্ট ভীমকে আটকে দেয়, কিন্তু জেনি তাকে বলে দেয় যে এ আমার গেস্ট, একে আমার সাথে যেতে দাও। এবার জেনি ভীমকে তার রুমে নিয়ে যায়। জেনি ভীমের নাচের অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ভীম জেনির কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না। তখনই ভীম মল্লির গান শুনতে পায়, আর এক মুহূর্ত দেরি না করে সে জেনিকে কিছু খাবার আনতে পাঠিয়ে নিজে মল্লিকে খোঁজার কাজে লেগে পড়ে। এরপরে মহলের ভিতরে গিয়ে ভীম বন্দি অবস্থায় মল্লিকে দেখতে পায়। ভীমকে দেখে মল্লি কাঁদতে শুরু করে। মল্লি বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলো। ভীম মল্লিকে কথা দেয় যে সে তাকে নেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবে, তবে এখন তাকে যেতে হবে। ফিরে এসে ভীম তার সঙ্গী সাথীদের বলে যে মল্লি স্কটের বাড়িতেই আছে এবং আমাদের তাকে সেখান থেকেই উদ্ধার করতে হবে, তবে চোরের মতো লুকিয়ে নয়, সামনে থেকে আক্রমণ করে। যেই সামনে আসুক না কেন তাকে আমরা শেষ করে ফেলবো। ভীম এবার লাচ্চুর খোঁজ করে। ভীম তখনও জানতো না যে লাচ্চুকে পুলিশ ধরে ফেলেছে। এদিকে রাম লাচ্চুর উপরে টর্চার শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে, বল তোর ভাই ভীম কোথায় আছে। লাচ্চু বলে, তোমার মতো আমার ভাই ইংরেজদের পা চাটা কুকুর নয়, সে আসলে জঙ্গলের খোলা বাঘ, আর খোলাই থাকবে। এই কথা শুনে লাচ্চুকে আরও বেধড়ক মারতে শুরু করে রাম, কিন্তু এত মার খাওয়ার পরেও লাচ্চু তার ভাইয়ের বিষয়ে একটাও কথা বলে না। এবার লাচ্চুকে মারাকালীন রামের গলা থেকে একটি লকেট সহ হার খুলে পড়ে যায়। যে লকেটের অর্ধেকটা ছিল রামের কাছে আর বাকি অর্ধেকটা ছিল তার হবু স্ত্রী সীতার কাছে। আমরা দেখি সীতা রামের জন্য অপেক্ষা করছিল। একদিন গ্রামবাসীরা সীতার কাছে এসে বলে, 4 বছর তো হয়ে গেছে, রামের জন্য আর কতকাল অপেক্ষা করবি? ও কি আদেও আমাদের কথা মনে রেখেছে? আমাদের কথা না হয় বাদ দে, ও কি তোর কথা মনে রেখেছে?
সবাই রামের উপর থেকে ভরসা হারিয়ে ফেললেও সীতার মনে কিন্তু বিশ্বাস ছিল যে রাম ঠিকই ফিরে আসবে। এদিকে লাচ্চু একটা বিষাক্ত সাপ তার হাতে ধরে রেখেছিল। রাম আবারও এসে লাচ্চুর কাছে রামের ভাই ভীমের বিষয়ে খোঁজ নিতে এলে লাচ্চু সাপটা ছেড়ে দেয় এবং ক্ষিপ্ত সাপটি ছোবল দেয় রামের হাতে। লাচ্চু রামকে বলে, এই সাপের বিষের প্রতিষেধক কোনো কবিরাজের কাছে নেই, তুমি 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। এটা শুনে রাম পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে সে গিয়ে পৌঁছায় তার সব থেকে কাছের বন্ধু ভীমের কাছে। ভীম তখন মন্দিরে বসে মল্লির বাবা এবং তার এক সঙ্গীকে নিয়ে স্কটের প্যালেস থেকে মল্লিকে কিভাবে উদ্ধার করবে সেই প্ল্যান করছিল। এদিকে রামের শরীরে সাপের বিষ ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে। রাম দ্রুত ভীমের কাছে এসে পড়তেই ভীম যে কিনা আদিবাসী ছিল সে বুঝতে পারে রামকে বিষাক্ত সাপে কামড়েছে আর যে বিষের ওষুধ তার কাছেই ছিল। সে সঙ্গে সঙ্গে কিছু ভেষজ পাতা তুলে এনে সেই রস রামের ক্ষত স্থানে লাগিয়ে দেয় এবং নিজের গলা থেকে একটি বিশেষ মালা খুলে রামের গলায় পরিয়ে দেয়। আসলে উপজাতিরা নিজেদের সুরক্ষার জন্য এই মালা ব্যবহার করে থাকে। মল্লির বাবা ভীমকে মালাটা খুলতে বারণ করে। সে বলে, এটা খুললে তো তোমার বিপদ হবে। কিন্তু ভীম বলে, তাতে কি, আমি মরলেও আমার বন্ধু আমার ভাই তো বেঁচে যাবে। এবার এই মালাটা দেখে রাম বুঝতে পারে যে এতদিন ধরে সে যাকে খুঁজছিল তার কাছের বন্ধুই হলো সেই ব্যক্তি। আর আসলে সে মুসলমান নয়, সে হলো গোন্ড উপজাতির সর্দার, কারণ সেই একই মালা সে লাচ্ছুর শরীরেও দেখেছিল। ভীম রামকে তার বিছানায় শুইয়ে দেয় এবং বলে, ওষুধ কাজ করতে শুরু করেছে, রাতের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। আমার কিছু কাজ আছে তাই আমাকে যেতে হবে, সকাল হতেই আমি তোমার কাছে ফিরে আসবো। এবার যখন ভীম চলে যাচ্ছিল রাম তার অবশিষ্ট শক্তি দিয়ে ভীমকে আটকাবার চেষ্টা করে, কারণ রাম ভালো মতো বুঝতে পারে যে ভীম আসলে স্কটের বাড়ি থেকে মল্লিকে উদ্ধার করতে যাচ্ছে, যে কারণে সে তাকে আটকাবার চেষ্টা করে। এই জায়গায় ভীম নিজের কথা খুলে বলে। সে বলে, আমি আসলে তোমার কাছ থেকে একটা কথা গোপন করেছি, আমি মুসলিম না, আমি আসলে ভীম, আমি গোন্ড উপজাতির ছেলে। ইংরেজরা আমাদের একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গেছে, ওকে কিভাবে বাঁচাবো এবং কার কাছে সাহায্য চাইবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই মুসলমানের ছদ্মবেশ নিয়েছি আর আমরা আজকেই মল্লিককে স্কটের প্যালেস থেকে উদ্ধার করতে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, আর যদি মরে যাই তাতেও আফসোস নেই। প্রাণের থেকে প্রিয় তোমার এবং আমার বন্ধুত্ব তো আর শেষ হবে না, এটাই আমার কাছে অনেক। এই কথা বলেই ভীম চলে যায়। রাম তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিষের কারণে রামের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সোজা করে বসতে বা কিছু বলতেও পারছিল না। একটু স্বাভাবিক হতেই রাম প্রচণ্ড রেগে চিৎকার করতে শুরু করে, কারণ তার লক্ষ্য পূরণ করতে হলে তারই বন্ধুকে ইংরেজদের হাতে তুলে দিতে হবে। এই সময় ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য ফুটে ওঠে। আমরা দেখি একটি ছোট্ট ছেলে তার বাবাকে গুলি করছে, আর এই ছেলে অন্য কেউ নয়, সে ছিল রাম। তাহলে কি রাম ছোট থেকেই ইংরেজদের দলেই ছিল আর সে ইংরেজদের পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্যই তার বাবাকে খুন করেছিল, নাকি অন্য কিছু? আর একজন ইন্ডিয়ান হয়ে সে কিভাবেই বা আর কেনই বা ইংরেজদের দাস হয়ে গেল সেটা আমরা জানবো কাহিনীর পরবর্তীতে। যাই হোক, কাহিনীর পরবর্তীতে আমরা দেখি ভীম তার সাথীদের নিয়ে ট্র্যাকে করে স্কটের প্যালেসের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই সময় প্যালেসে চলছিল একটি বড় পার্টি। ভীম সেই ট্র্যাকের দরজা খুলে দেয় যেখানে ছিল অনেক হিংস্র প্রাণী মুভির শুরুতেই। তবে ভীম কেন সেই বাঘটিকে শিকার করেছিল সেটা আমরা এই পর্যায়ে বুঝতে পারি। প্রাণীগুলো ঝাঁপিয়ে পড়ে সেখানে উপস্থিত সকলের উপরে। এবার তাদের মধ্যে জেনিও উপস্থিত ছিল। ভীমের এই ভয়ঙ্কর রূপ দেখে জেনি তো পুরোই অবাক। ভীম জেনিকে একটি গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় যাতে এই প্রাণীরা তার কোনো ক্ষতি করতে না পারে। এই জায়গায় রবার্ট মল্লির চুলের মুঠি ধরে তাকে বন্দি করে রাখে এবং চাবি রেখে দেয় নিজের হাতে। এটা দেখে ভীম প্রচণ্ড রেগে রবার্টকে বেধড়ক মারতে শুরু করে আর তার হাত থেকে মল্লির রুমের চাবি কেড়ে নেয়। এই চাবি নিয়ে ভীম মল্লিককে উদ্ধার করতেই যাবে আর তখনই সেখানে পুলিশের পোশাক পরে রাম চলে আসে। রামকে পুলিশের পোশাকে দেখে ভীম তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রাম গাড়ি থেকে নেমে ভীমকে হাত কড়া পরাবার চেষ্টা করে, কিন্তু ভীম মাথা ঠান্ডা রেখে রামকে বোঝাবার চেষ্টা করে যে তার কোনো রকম কোনো দোষ নেই, সে শুধুমাত্র তার ছোট্ট মেয়েটিকে উদ্ধার করতে এসেছে। রাম তাতেও তার কথা শোনে না। ভীম কাকুতি মিনতি করে বলে, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, তবুও মল্লিকে এখান থেকে নিয়ে যেতে দাও। রাম কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভীমকে সারেন্ডার করতে বলে। এই পর্যায়ে ভীম যখন দেখে যে রাম তার জেদে অনড়, সে এবার রামের ওপরে ঝাঁপিয়ে পড়ে আর দুই পক্ষের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই বাঁধে।
আর এই লড়াইয়ের মধ্যে সেই চাবিটা ভীমের হাত থেকে সোজা গিয়ে পড়ে ম্যানহোলের ভেতরে। কিন্তু তাতেও ভীম ছেড়ে যাবার পাত্র ছিল না। তাকে যে কোনো উপায়ে আজ মল্লিকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে। মারামারির এক পর্যায়ে সে ছাদে উঠে মল্লিকে উদ্ধার করতে যায়। ঠিক তখনই রাম তার সর্বশক্তি লাগিয়ে ভীমকে ধরে ফেলে। একই সময়ে জেনারেল স্কট মল্লির ওপরে গান পয়েন্ট করে। রাম তখন ভীমকে বলে, তুমি যদি সারেন্ডার না করো তবে মল্লিকে আর জীবিত অবস্থায় দেখতে পাবে না। ভীম সারেন্ডার করতে বাধ্য হয়। এদিকে ভীমকে ধরিয়ে দেওয়ার জন্য রামকে স্পেশাল অফিসার হিসেবে ঘোষণা করা হয় আর তাকে অস্ত্রাগারের অস্ত্র দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়, যে দিনের জন্য সে বহুকাল অপেক্ষা করেছিল। আজ দীর্ঘ বঞ্চনা সহ্য করার পরে অবশেষে সে এই ডিপার্টমেন্টের দায়িত্ব পায়। কাহিনী গিয়ে পৌঁছায় অতীতে, যেখানে আমাদের রামের ছোটবেলার কাহিনী দেখানো হয়। রামের বাবা ভেঙ্কটা রামারাজু গ্রামের লোকেদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। তাদের কাছে আসলে অস্ত্র ছিল না, শুধুমাত্র ছিল নকল কাঠ দিয়ে তৈরি বন্দুক স্বরূপ একটি অস্ত্র, যেটা দিয়েই তারা প্রশিক্ষণ নিচ্ছিল। এখানে শুধুমাত্র একটি আসল অস্ত্র ছিল, যেটা ছিল রামের বাবার। এবার এদের মধ্যেই একজন রামারাজুকে জিজ্ঞাসা করে সে কবে তাদের হাতে আসল অস্ত্র তুলে দেবে। রামারাজু বলে, একটি বুলেটের মূল্য কত জানো? আমি শিখেছি বুলেটের মূল্যায়ন কিভাবে করতে হয়। কাহিনী যায় রামারাজুর অতীতে, যে সময় রামারাজু ব্রিটিশ পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত। তখন গ্রামের এক প্রধানকে খাজনা না দেওয়ার অপরাধে শাস্তি দেওয়া হয়। একজন সৈনিক এগিয়ে আসে এবং সেই প্রধানকে গুলি করতে যায়। তখনই স্কট এসে সৈনিককে থামিয়ে দিয়ে বলে, একজন সামান্য ইন্ডিয়ানের জন্য এই বুলেট খরচা করার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে সৈনিক একটি হাতুড়ি দিয়ে মারতে মারতে নৃশংসভাবে সেই প্রধানকে সকলের সামনে মেরে ফেলে। এই দৃশ্য দেখে রামারাজু রাইফেল এবং কিছু বুলেট নিয়ে সেই চাকরি ছেড়ে চলে আসে এবং গ্রামের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিতে শুরু করে। রামারাজু বলে, এই বুলেটের মূল্য আমাদের প্রাণের থেকেও বেশি। তাই এই বুলেট যখন বের হবে তখন কোনো না কোনো ইংরেজের বুকে গিয়ে সেই বুলেট বিদ্ধ করতেই হবে। আমি তখনই তোমাদের আসল রাইফেল দেব যখন তোমরা নিশ্চিত করবে যে তোমরা কেউ কখনো মাথা নত করবে না। ততদিন প্রশিক্ষণ চালিয়ে যাও। এরপরে আমরা দেখতে পাই রামারাজু পুলিশ ডিপার্টমেন্টে ফিরে না গেলেও সে তার ভাইকে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে পাঠিয়েছে, যাতে সে ভিতরকার খবরাখবর পেতে পারে। এক পর্যায়ে রামারাজুর ভাই রামারাজুকে জিজ্ঞাসা করে, আমরা জিতবো কিভাবে? তোমার কাছে তো মাত্র একটা বন্দুক আছে আর কয়েকটা মাত্র বুলেট। ভেঙ্কট বলে, প্রত্যেকটি বুলেটে যেমন লেখা আছে সেটাতে কে মরবে, তেমনই প্রত্যেকটা রাইফেলেও তার চালকের নাম লেখা আছে। সময় হলেই আমাদের কাছে সে চলে আসবে। এবার পরের দিন প্রশিক্ষণ দেওয়াকালীন ভেঙ্কট লক্ষ্য করে যে তার ছেলে হাতে ব্যথা পেয়েছে। এই ব্যথার কারণ জানতে চাইলে রাম জানায় যে সে রাতের আড়ালে লুকিয়ে রাইফেল চালিয়েছিল। এটা শুনেই ভেঙ্কট তার ছেলেকে একটি থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই সেখানে রামের সামনে সীতা চলে আসে। সীতা বলে, এখানে রামের কোনো দোষ নেই, রাইফেল আমি নিয়েছিলাম, রাম অনেক ভালো রাইফেল চালিয়েছে। সীতা ভেঙ্কটকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে রাম রাইফেল চালিয়েছিল। সীতা ভেঙ্কটকে দেখায় যে রাম অনেক দূর থেকে একদম ঠিক জায়গায় নিশানা লাগিয়েছে। এটা দেখে ভেঙ্কটের গর্বে বুক ভরে যায়, কারণ তার ছেলে এবার পরীক্ষায় পাশ করে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে গ্রামবাসীদের প্রশিক্ষণ ভালোই চলছিল। এবার কিছুদিন পরেই ইংরেজ পুলিশরা তাদের গ্রামে চলে আসে, কারণ তারা খবর পেয়েছিল ভেঙ্কট রামারাজু তার গ্রামবাসীদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। গ্রামের কারোর কাছেই কোনো অস্ত্র ছিল না, যে কারণে রামারাজু সকলকে নিরাপদ স্থানে সরে যেতে বলে আর সে একাই রাইফেল চালিয়ে পুলিশদের মোকাবিলা করে। পুলিশ পাল্টা জবাব দিয়ে বলে, অস্ত্র ফেলে না দিলে তার লোকজনদের সৈনিকরা মেরে ফেলবে। ভেঙ্কট তাদের ভয় না পেয়ে তার লড়াই জারি রাখে। একসময় ভেঙ্কটের রাইফেলের বুলেট শেষ হয়ে যায়। এটা বুঝতে পেরে রাম তার জীবনের বাজি রেখে বুলেটের বক্স নিয়ে তার বাবার কাছে চলে আসে আর রামারাজু আবারও ইংরেজদের সাথে লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে ইংরেজ সৈনিকের একটি গুলিতে রামারাজুর একটি আঙুল কেটে বেরিয়ে যায়। এছাড়াও তার শরীরের নানান জায়গায় গুলি লেগে যায়। হাতে গুলি লাগার কারণে রামারাজু আর গুলি চালাতে পারছিল না, যে কারণে সে তার ছেলেকে বন্দুক তুলে দিয়ে শত্রুর মোকাবিলা করতে বলে। রাম খুব ভালোভাবেই তার লড়াই জারি রেখেছিল, কিন্তু পালানোর সময় রামের ভাই এবং মায়ের পিঠে ইংরেজদের গুলি লেগে যায় এবং তারা সেখানেই মারা যায়। এই ঘটনা রামকে ভিতর থেকে নাড়িয়ে দেয়, যে কারণে রাম বন্দুক রেখে কাঁদতে শুরু করে, কারণ সে এবার দুর্বল হয়ে পড়েছিল।
কিন্তু ভেঙ্কট তার ছেলেকে সমস্ত কিছু উপেক্ষা করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে বলে। রাম চোখে জল এবং বুকে ঝড় নিয়ে গুলি চালাতে শুরু করে, আর এক পর্যায়ে রামের গুলির তোড়ে ইংরেজরা পিছু হটতে বাধ্য হয়। রামারাজু রামকে বলে, দেখলে তো একটি বন্দুকের সামনে শত্রুরা কিভাবে পিছু হাঁটতে বাধ্য হলো। তাহলে এটা চিন্তা করো, যদি আমাদের সকলের হাতে বন্দুক থাকে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এরপরে মরণাপন্ন বাবা রামের কাছে প্রতিজ্ঞা নেয় যে সে সকলের হাতে বন্দুক তুলে দেবে। আর ভেঙ্কটের আদেশেই রাম তার বাবাকে গুলি করতে বাধ্য হয়। কাহিনী বর্তমানে আসে। রাম এবার সীতার উদ্দেশ্যে একটি চিঠি লেখে। চিঠিতে সে জানায় যে এখানে সবকিছুই প্ল্যান মাফিক চলছে। আমি এখন এক এমন অস্ত্রকারে রয়েছি যেখান থেকে দেশের সর্বত্র অস্ত্র যায়। প্রত্যেকটি চালানের সাথে একজন করে অফিসার চালানের দায়িত্বে থাকে। আমি খুব শীঘ্রই এই সুযোগটা পাবো, আর তখন অস্ত্র আমাদের হাতে চলে আসবে। কিন্তু এত কিছুর পরেও আমার মন ভালো নেই, কারণ আমি যাদের স্বাধীনতার জন্য লড়াই করছি তাদেরকেই আঘাত করতে হচ্ছে। আমি আমার সবথেকে কাছের বন্ধুর সাথে বেইমানি করেছি। এইসবের বিনিময়ে লক্ষ্য হাসিল করা কি ঠিক হচ্ছে জানি না। চিঠি লেখা শেষে রাম স্কটের প্যালেসে যায়, যেখানে স্কট সকল ইংরেজ সৈনিকদের বলে, একজন ইন্ডিয়ান একাই সব তছনছ করে দিয়ে চলে গেল, আর তোমরা কিছুই করে উঠতে পারলে না। রাম স্কটের কাছে এলে সে ভীমের শাস্তির বিষয়ে রামকে জানায়। স্কট বলে, ওকে এমনভাবে মারো যেন ওর মৃত্যু দেখে আর কেউ এই দেশে স্বাধীন হওয়ার বিষয়ে চিন্তা করতে না পারে। এই জায়গায় লেডি স্কট ভয়ানক একটা আবদার করে বসে। সে বলে, আমি ভীমের শরীর থেকে রক্তের বন্যা বয়ে যেতে দেখতে চাই। স্ত্রীর এই কথা শুনে স্কট বলে, ওকে সবার সামনে শাস্তি দাও, এত বেশি মারো যেন ও হাঁটু কেড়ে নিজের দোষ স্বীকার করে আর নিজের প্রাণের ভিক্ষা চায়। এবার পুরো শহরে ঘোষণা করা হয় যে ভীমকে সকলের সামনে শাস্তি দেওয়া হবে এবং প্রত্যেককে সেখানে উপস্থিত থাকার জন্য আদেশ দেওয়া হয়। পরের দিনই ভীমকে সকলের সামনে হাত বেঁধে দাঁড় করানো হয়। রাম ভীমকে বলে, হাঁটু গেড়ে ক্ষমা চাও, কিন্তু ভীম তাতে রাজি হয় না। তখন রাম স্কটের কথা মতো ভীমকে চাবুক দিয়ে মারতে শুরু করে। ভীমের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু তবুও সে নত হয় না। ভীমের এই অবস্থা রামেরও সহ্য হচ্ছিল না, তাই সে ভীমকে আবারও ক্ষমা চাইতে বলে, কিন্তু না, ভীম এবারেও অনড়। রাম আবারও বলে, তুমি নত হয়ে ক্ষমা না চাওয়া অবধি এই শাস্তি আরও জোরালো হবে। তারপরেও ভীম মাথা নিচু করে না। সে পণ নেয় যে ইংরেজদের সামনে মাথা নত করার পরিবর্তে সে মৃত্যুকে বরণ করে নেবে, তবুও সে মাথা নত করবে না। লেডি স্কট ভীমের রক্তাক্ত শরীর দেখে ক্ষান্ত হয় না। তার এবার আরও বেশি জেদ চেপে যায়। সে একটা কাঁটাযুক্ত চাবুক দেয় রামকে এবং বলে, এই চাবুক দিয়ে ভীমকে মারো। চাবুকটা এতটাই ভয়ানক ছিল যে সেই চাবুক দিয়ে মারলে ভীমের শরীরের মাংস অবধি উঠে আসবে। রামেরও কিছু করার ছিল না। সেই চাবুক দিয়ে সে ভীমকে মারতে শুরু করে এবং ভীমের শরীর থেকে রক্ত মাটিতে ভেসে যেতে শুরু করে। এটা থেকে স্কট অনেক বেশি খুশি হয়ে যায়। ভীম এবার সেই মুহূর্তে একটি গান শুরু করে, যে গানটি ছিল এমন যে সেখানে থাকা উপস্থিত সকল ভারতীয়দের রক্তে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। জনগণ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। তখন দ্রুত সেই সুযোগে রাম ভীমকে কাঁধে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। কাকা বলে, তাহলে তো তোমার প্রতিজ্ঞা বৃথা হয়ে যাবে, তোমার 15 বছরের পরিশ্রম কি ব্যর্থ হবে? রাম বলে, দরকার পড়লে আরও 15 বছর অপেক্ষা করব, তবুও ভীমের বলিদান দেব না। রাম এটাও বলে যে বাবা চেয়েছিল যেন সকলের হাতে একটা করে অস্ত্র থাকে, কিন্তু ভীমের জন্য মানুষগুলোই এক একটা অস্ত্রতে পরিণত হয়েছে। রামের কাকা বলে, আরও একবার ভেবে নাও, অনেক বিপজ্জনক কাজ, এতে তোমার প্রাণও যেতে পারে। রাম বলে, খুশি খুশি নিজের প্রাণ দিয়ে দেব। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে স্কট জেলের মধ্যেই ভীমের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে থাকে। রাম বলে যে এতগুলো চাবুকের আঘাতে নত হয়নি, সে মৃত্যুকে কি আদেও ভয় পাবে? এর প্রাণ লুকিয়ে আছে ওই উপজাতির মেয়ে মল্লির মধ্যে। আমাদের মল্লির সামনেই ভীমকে ফাঁসি দিতে হবে। আসলে রাম ভীম এবং মল্লিকে এক জায়গায় নিয়ে আসার জন্য এমন প্ল্যান করছিল। রাম স্কটকে বলে, ভীমের ফাঁসির জায়গা পরিবর্তন করে সেটা নদীর পাড়ে করতে হবে, যাতে ভীম সহজে সেখান থেকে পালিয়ে যেতে না পারে। তবে রামের প্ল্যান কিছুটা আলাদা ছিল। সে জানতো যে ফাঁকা জায়গায় ভীমকে নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়া হলে খুব সহজেই ভীম মল্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারবে। এবার রাম সরাসরি চলে যায় অস্ত্রাগারে এবং সমস্ত রাইফেল নষ্ট করে দেয় এবং সৈনিকদের হাতে তুলে দেয়, যাতে ভীম যখন মল্লিককে বাঁচাতে যাবে তখন এই সৈনিকরা গুলি করতে না পারে। এরপরেই ভীমকে ফাঁসির
মঞ্চে নিয়ে যাওয়া হয়। এই সময় আমরা দেখি রাম সবার অলক্ষ্যে একটি ব্লেড ছুঁড়ে দেয় ভীমের উদ্দেশ্যে, যাতে ভীম নিজের হাতের বাঁধন খুলে নিতে পারে। তারপরে রাম মল্লিকে নিয়ে ভীমের ফাঁসির মঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। রামের গাড়ি স্কটের গাড়ির সামনেই ছিল। রাম স্কটের গাড়ির উপরে একটি গাছ ফেলে দেবার প্ল্যান করে রেখেছিল। রাম তার কার্যসিদ্ধি করে ওঠার আগেই বুদ্ধিমান স্কট বুঝতে পেরে যায় যে রাম আসলে ভীমকে বাঁচানোর চেষ্টা করছে। ফলত গাছটা পড়ার আগেই সে গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে যায়, যে কারণে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সে বেঁচে যায়। এবং সঙ্গে সঙ্গে স্কট রামের গাড়ির উদ্দেশ্যে গুলি করে। রাম এবং মল্লি গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যায়। এর ফলে রাম অনেক আহত হয়। সে সুযোগে মল্লি সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ব্রিটিশ পুলিশ মল্লির পিছন ছাড়ে না। রাম আহত অবস্থাতেও পুলিশদের সাথে লড়াই করে মল্লিকে বাঁচাবার চেষ্টা করে। এদিকে ভীম অনেক আগেই তার হাতের বাঁধন কেটে ফেলেছিল। অন্যদিকে ইংরেজরা মল্লিকে গুলি করতে যায়, কিন্তু রাম তো আগে থেকেই সমস্ত বন্দুক নষ্ট করে রেখেছিল, যে কারণে ওরা গুলি করতে পারে না। এরপরে মল্লি যখন ছুটতে ছুটতে ভীমের কাছে যাচ্ছিল, তখনই এক ইংরেজ সৈনিক মল্লিকে গুলি করে মারার চেষ্টা করে। সেই সময় রাম পিছন থেকে এসে সেই সৈনিককে মেরে ফেলে, কিন্তু চোখের ভুলে ভীম মনে করে রাম মল্লিকে মারার চেষ্টা করছে, তাই সে রেগে গিয়ে রামকে মারতে শুরু করে দেয়। সে রামকে একেবারে প্রাণে শেষ করে দিতেই চাচ্ছিল, কিন্তু তার হাত থেমে যায়, কারণ এক সময় সে রামকে তার নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিল। তাই রামকে ছেড়ে দিয়ে সে মল্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভীম এবং মল্লি নিরাপদ দূরত্বে না যাওয়া অবধি রাম তার শেষ শক্তিটুকু দিয়েও ইংরেজ পুলিশদের আটকে রাখার চেষ্টা চালিয়ে যায়। রাম এবার মৃত্যুর দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছিল। সেই সময় তার হাতের লকেট দেখে তার মনে পড়ে যায় যে সে সীতাকে এবং গ্রামবাসীদের কথা দিয়েছিল যে সে বন্দুক নিয়ে গ্রামে ফিরবে। এখানেই আমরা দেখতে পাই রাম এই কাজে আসার আগে সীতাকে তার লকেটের অর্ধেক অংশ দিয়ে এসেছিল। কাহিনী এবার কিছু মাস পরের প্রেক্ষাপটে চলতে শুরু করে। আমরা দেখি যে ব্রিটিশ পুলিশ দেশের আনাচে কানাচে খুঁজেও ভীমের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। স্কট তার সৈনিকদের যে কোনো উপায়ে ভীমকে খুঁজে বের করার নির্দেশ দেয় এবং তারপরেই বলে, এবারে তো আমাকে স্পেশাল গেস্টের সাথে পরিচয় করে আসতে হবে। এখানে বিশেষ অতিথি বলতে স্কট কিন্তু রামকেই বোঝাচ্ছিল, যাকে এতদিন ধরে ইংরেজ কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এবং তার উপরে চালানো হচ্ছিল নির্মম অত্যাচার। দীর্ঘ সময় ধরে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হয়নি, কিন্তু তাতেও রামের মনোবল একটুও কমেনি। সে জেলের মধ্যেই তার শরীর চর্চা জারি রাখে। স্কটকে দেখা মাত্রই রাম তাকে বলে যে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটাও রক্ত থাকবে আমি আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। এই উদ্ধত্যপূর্ণ কথা শুনে পুলিশ স্কটের নির্দেশে রামকে আবারও মারতে শুরু করে, আর তারপরে মাটির নিচের কুঠুরিতে আটকে রাখে। এই কুঠুরি এতটাই ছোট ছিল যে কোনো মানুষই এর ভেতরে না শুতে পারবে আর না উঠে দাঁড়াতে পারবে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে ভীম তার সঙ্গীদের নিয়ে হাজরাসের একটি জায়গাতে লুকিয়েছিল। এ জায়গায় আমরা সীতাকেও দেখি। দীর্ঘ সময় ধরে রামের সঙ্গে দেখা না হওয়ার জন্য এবং কোনো প্রকার যোগাযোগ না থাকার জন্য সীতা এবার এই জায়গায় এসে পৌঁছেছিল। এমন সময় সেই জায়গায় পুলিশ চলে আসে এবং ভীম এবং তার দলবল পুলিশের কাছ থেকে বাঁচার চেষ্টা শুরু করে। সীতা বুঝতে পারে যে এরা ইংরেজ পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, তো সীতা তাদের বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে বাইরে এসে পুলিশদের বলে, এখানে কিছু মানুষের স্মল পক্স হয়েছে, এদের এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন, দয়া করে আমাকে সাহায্য করুন। স্মল পক্সের কথা শুনে সমস্ত পুলিশ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এই রোগটি মহামারীর আকার নিতে পারে এবং সেই সঙ্গে এই রোগ ভয়ঙ্কর রকমের ছোঁয়াচে। সবাই চলে গেলেও একজন ইংরেজ পুলিশ ভীমকে খোঁজার জন্য তখনও সেখানে দাঁড়িয়ে থাকে। তো সীতা উপায় না দেখে সেই পুলিশের একদম কাছে এসে তাকে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু পুলিশটি রেগে গিয়ে সোজা তার পেটে একটি লাথি মেরে দেয়। যন্ত্রণায় সীতা দূরে ছিটকে পড়ে। এরপরে ভীম সীতার কাছে এসে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। সীতা জানায় যে সে একদম ঠিক আছে আর এখানে কারোরই স্মল পক্স হয়নি। আসলে সীতা বলে যে আমি আপনাদেরকে বাঁচাবার জন্যই মিথ্যা বলেছি। এরপরে সীতা ওদের প্রত্যেককে সস্নেহে খাবার দিতে শুরু করে। সীতার এই রূপ দেখে ভীম তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে এবং তুমি তো আমাদের চেনো না, তারপরেও আমাদের জন্য এত কেন করছো? তো সীতা তার নিজের পরিচয় দিয়ে বলে যে সে এখানে তার হবু বরের জন্য এসেছে। ভীম জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। সীতা জানায় যে সে ব্রিটিশ পুলিশের একজন ইন্সপেক্টর। এবার এটা শুনে সেখানকার সকলেই থমকে যায়। ঠিক
ঠিক সেই সময় সীতার গলার লকেটটা বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে ভীম চমকে ওঠে, কারণ এই লকেটের অর্ধেক অংশ তার বন্ধু রামের গলায় সে দেখেছিল। সে এবার পরিষ্কার হয়ে যায় যে সীতা যার কথা বলছে সে আসলে রাম। এরপরে সীতা সকলের ভুল ভাঙানোর জন্য বলে রাম তাদের গোলামি খাটার জন্য ওই ডিপার্টমেন্ট জয়েন করেনি, বরং একটা বিরাট বড় উদ্দেশ্য নিয়ে সে এই ডিপার্টমেন্টে জব করছে। সীতা এবার পুরো কাহিনী তাদের সকলের সামনে খুলে বলতে শুরু করে এবং কাহিনী রামের শৈশবে গিয়ে পৌঁছায়। এখানে আমরা দেখি যে সেদিন রাম যখন একাই ব্রিটিশ পুলিশদের সাথে লড়াই করছিল, তখন ভয় পেয়ে পুলিশরা পালিয়ে গেলেও আবার কিছু সময় পরে সদল বলে তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফিরে আসে। এই মুহূর্তে রামের কাছে ছিল একটা মাত্র বুলেট। তখন রামারাজু অর্থাৎ রামের বাবা তার নিজের শরীরে কতগুলো বোম লাগিয়ে ইংরেজ সৈনিকদের কাছে চলে যায় এবং রামকে বলে তাকে শ্যুট করতে। রামের পক্ষে নিজের বাবাকে খুন করা ছিল অসম্ভব ব্যাপার, কিন্তু তারপরেও দেশের জন্য এবং দশের জন্য সে তার বাবার আদেশ মেনে তাকে শ্যুট করে। সঙ্গে সঙ্গে বোম ব্লাস্ট হয়ে যায় এবং রামারাজু সমেত সমস্ত ইংরেজরা সেখানে ধূলিসাৎ হয়ে যায়। নিজের দেশের জন্য রাম নিজের হাতে তার বাবাকে হত্যা করে। কাহিনী এবার বর্তমানে আসে। সমস্ত ঘটনা শুনে ভীম তো হতবাক, তার চোখে জল নেমে আসে। সীতা বলে অস্ত্র প্রায় রামের হাতে চলে এসেছিল, কিন্তু এর জন্য তার সব থেকে প্রিয় বন্ধুকে অ্যারেস্ট করতে হয়। আর এই জন্য রাম মনে মনে খুব অনুতপ্ত ছিল। আর সেই কারণেই রাম সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুকে আগে বাঁচাবে এবং তারপরে তার উদ্দেশ্য পূরণ করবে। রাম তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়, কিন্তু নিজে পুলিশের কাছে ধরা পড়ে যায়। এবার সীতা ভীমকে ব্রিটিশ সরকারের পাঠানো সেই চিঠি দেখায়, যেখানে লেখা ছিল 2 দিন পরেই রামের ফাঁসি হবে এবং সীতা এখানে প্রধানত রামের বডি নিতে এসেছিল। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ে। ভীম এবার নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়ে বলে এই হাতে আমি আমার বন্ধুকে মেরেছি। ভীম নিজের পরিচয় দিয়ে সীতাকে কথা দেয় যে সে নিজের প্রাণের বিনিময়েও রামকে বাঁচিয়ে তার সামনে নিয়ে আসবে। এরপরে ভীম জেনের সহায়তায় ব্রিটিশ কারাগারের নকশা নিয়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করে এবং মাঠের নিচের কুঠুরিগুলো থেকে রামকে খোঁজার চেষ্টা করে। অনেক খোঁজার পরে এক পর্যায়ে সে রামকে পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে রামকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো আর আমি তোমাকে ভুল বুঝে এসেছি। রাম জিজ্ঞাসা করে এইসব কথা তুমি কোথা থেকে জানতে পারলে? তখন ভীম রামকে সীতার লকেটটা দেয় আর বলে যে আমি সীতাকে কথা দিয়েছি যেভাবেই হোক আমি তার রামকে তার কাছে পৌঁছে দেব। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে ভীম রামকে রেখে একটি জায়গায় জলপান করতে আসে এবং তখনই এডওয়ার্ড তার সমস্ত টিম নিয়ে ভীমকে ঘিরে ফেলে। এডওয়ার্ডের নির্দেশে পুলিশ বাহিনী ভীমকে গুলি করতে যায়, তখনই রাম শ্যুট করে সেই সৈনিককে মেরে ফেলে। সেই মন্দিরে ছিল ভগবান রামের একটি পুরাতন মূর্তি, যাকে প্রণাম করে এই দুইজন এবার মহা সংগ্রামে নামে। রাম পরনে স্বয়ং রামের মতোই একটি গেট আপ নিয়ে হাজির হয়। রাম এডওয়ার্ডকে বলে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হাতে অস্ত্র তুলে দেব, অস্ত্র আমি নিয়ে তবেই বাড়ি ফিরব। দূর থেকে একটি জ্বলন্ত তীর ছুঁড়ে মারে প্যালেসের উদ্দেশ্যে। তীর যে রুমে ঢোকে সেই রুমে ছিল বোমা এবং বারুদ, যে কারণে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। আর এই বিস্ফোরণে সেই নৃশংস মহিলা লেডি স্কট মারা যায়। তারপরে ভীম প্যালেস থেকে সমস্ত অস্ত্র বের করে নিয়ে আসে। রাম ভীমের হাতে সেখান থেকেই একটি রাইফেল তুলে দেয় এবং রামের কথা মতোই ভীম এবার বন্দুক তাক করে স্কটের উদ্দেশ্যে। তবে মারার আগে তারা দুইজনেই সেই কথাটি স্কটকে মনে করিয়ে দেয় যে একটি বুলেটের দাম কখনোই একটি মানুষের জীবনের দামের থেকে বেশি নয়। তারপরে ভীম সঙ্গে সঙ্গে স্কটকে গুলি করে মেরে ফেলে। অবশেষে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যের পতন না হলেও স্কটের এই সাম্রাজ্যের পতন হয়। কাহিনীর অন্তিম পর্যায়ে এসে আমরা দেখি যে ভীম তার কথা মতোই রামের হাত সীতার হাতের ওপরে রেখে তার প্রতিজ্ঞা পূর্ণ করে। অন্যদিকে জেনিও তার ভালোবাসার মানুষ ভীমের কাছে ফিরে আসে। কর্তব্যপরায়ণ ভীম সমস্ত লড়াই লড়ে শেষ অবধি মল্লিককে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে আনে। ভীম রামের কাছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ চায় আর রাম তাকে সেই প্রশিক্ষণ দিতে রাজিও হয়ে যায়। অবশেষে রাম তার গ্রামের সমস্ত মানুষদের হাতে অস্ত্র তুলে দিয়ে তার প্রতিজ্ঞা রক্ষা করে। আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। আমি নিশ্চিত এই মুভির কাহিনী তোমাদের ভীষণ ভালো লেগেছে। কাহিনীতে দুটি ক্যারেক্টার, দুই স্বাধীনতা সংগ্রামী নেতা আল্লুরি সীতারাম রাজু এবং ভীমের ক্যারেক্টারের ওপরে মূল্যায়ন করে নির্মিত করা হয়েছে।
সিনেমাটি পৃথিবীব্যাপী টোটাল 1387 কোটি টাকা ইনকাম করে তেলেগু ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করেছে। এনটিআর এবং রামচরণের অভিনয়ও প্রশংসনীয়। সেই সঙ্গে ছোট চরিত্রে কাজ করা বলিউড অভিনেতা এবং অভিনেত্রী যথাক্রমে অজয় দেবগন এবং আলিয়া ভাটের অবদানও যথেষ্ট। সিনেমাটি হিট হওয়ার পিছনে অন্যতম মুখ্য কারণ হলো এই মুভির অসাধারণ সিনেমাটোগ্রাফি। তাহলে আজকে এই অবধি, পরের দিন আবারও একটি অসাধারণ মুভির কাহিনী নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।